আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস গুলো নিয়ে। আপনাদেরকে একটা করে এনুমারেশন ফর্ম দেওয়া হবে। সেই এনুমারেশন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস আপনারা জমা দেবেন সেটাই আজকের আলোচ্য বিষয়। তো এই আলোচনা করার আগে আমি আপনাদেরকে আরো দুই একটি বিষয় আগে জানিয়ে রাখতে চাই বা সেই তথ্য দিয়ে রাখতে চাই, তাতে আপনাদের ডকুমেন্টসের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তার জন্য দেখুন, আমি আমার স্ক্রিনে এসআইআর এর যে এনুমারেশন ফর্ম, যেটা বিএলওরা আপনাদের বাড়িতে দেবে, সেই ফর্মটা একবার দেখাচ্ছি। এই ফর্মটা দেখাচ্ছি এই কারণেই, তো এই ফর্মে দেখুন কোথাও কিন্তু স্বামীর পরিচয় নেই। কারণ অনেক ভিডিওতে আমি দেখছিলাম অনেকে কমেন্ট করেছেন যে বিবাহিত মহিলারা কি কি ডকুমেন্টস দেবে। তো এই ফর্মটা আমার এই কারণেই দেখানো যে এসআইআর এর ক্ষেত্রে বিবাহিত মহিলা যারা আছেন তাদের কিন্তু স্বামীর পরিচয়ে এসআইআর হবে না, হবে বাবা মায়ের পরিচয়ে। তাই বিয়ে হোক বা না হোক, এসআইআর প্রত্যেকের জন্য বাবা মায়ের পরিচয় হবে। এই যে আপনারা এইখানে যে ক্ষোভটি দেখছেন, দেখুন এখানে কিন্তু কোথাও স্বামীর কথা বলা নেই, এখানে কিন্তু ফাদার্স বা গার্জিয়ানের নাম চেয়েছে এবং তার নিচে দেখুন আছে মাদার্স নেম। তার মানে স্বামীর নাম কিন্তু কোথাও চায়নি। আপনার বয়স যাই হোক না কেন, এসআইআর এর ফর্ম ফিল আপ করার সময় আপনাকে বাবা মায়ের পরিচয় দিয়ে ফিল আপ করতে হবে। শুধু নিচের দিকে দেখুন এই ক্ষোভটাতে আছে রিলেশন নেম, এইখানে আপনার স্বামীর নাম লাগবে, এটা কিন্তু আলাদা বিষয়। তো এই এসআইআর এর ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আই বটমে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ব্যাপারটা বুঝে গেলেন যে বিবাহিত মহিলা ক্ষেত্রেও একই ডকুমেন্টস লাগবে যা অন্যদের জন্য লাগবে। তার সাথে আরেকটু বলে দিই, যারা এখন যেখানে আপনাদের পার্মানেন্টলি বসবাস করার কথা সেখানে বসবাস না করে অন্য কোথাও বসবাস করছেন, কর্মসূত্রে হোক বা অন্য কোনো যে কোনো সূত্রে হোক, তো তাদেরকে বলে রাখি বা সবাই জেনে রাখবেন, 2025 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় আপনার নাম যেখানে আছে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার আপনার এনুমারেশন ফর্ম নিয়ে কিন্তু সেই ঠিকানাতেই যাবে। যদি আপনাকে না পায় তারা একবার না তিনবার যাবে, তিনবারের পর যদি না পায় তারা কিন্তু এনুমারেশন ফর্মটা সারেন্ডার করে দেবে যে আপনি ওই ঠিকানায় বসবাস করছেন না বা আপনিও সেই বিএলওর সাথে কোনোভাবে যোগাযোগ করছেন না। যারা বিএলওর সাথে যোগাযোগ করতে পারবেন না তারা অনলাইনেও কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। আমি সেই সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেব যখন অনলাইন সিস্টেম চালু হয়ে যাবে। এখন শুধু জানিয়ে রাখছি এটাই, যদি কেউ অন্যত্র বসবাস করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিএলওর সাথে যোগাযোগ করে এনুমারেশন ফর্মটি কালেক্ট করে সেটা ফিল আপ করে দেওয়ার। না হলে পরে কিন্তু আপনার নামটা নতুন যে ফাইনাল তালিকা সেখান থেকে কিন্তু বাদ পড়ে যাবে, আগামী যে ভোট আছে সেই ভোটে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে এইবার আমরা ফিরে যাব আমাদের আজকের যে মূল বিষয় বা মূল আলোচ্য বিষয়, এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা নিয়ে। তো তার আগে বলে রাখি, ভিডিওর শুরুর আগে আমি যা বললাম এবং ভিডিওর শুরুর পরে শেষ পর্যন্ত আমি যা বলবো সেটা সম্পূর্ণটা শোনার পরে যদি আরো কোনো কোয়ারি থাকে আপনাদের মধ্যে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো এই কমেন্টস নিয়েও আমি একটা কথা বলে রাখি, কমেন্টস এর রিপ্লাই আমি সাথে সাথে দিতে না পারলেও আমি কিন্তু রিপ্লাই ঠিকই দিই। আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, আমি ম্যাক্সিমাম কমেন্টগুলো কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। তো এই ক্ষেত্রেও তাই হবে, বিশেষত সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত যারা কমেন্টস করবেন সেগুলো রিপ্লাই হয়তো পাবেন না, সেই রিপ্লাইগুলো আপনারা ঠিক রাতের মধ্যে পেয়ে যাবেন। যদি আমার সেই কোশ্চেনের অ্যান্সার নাও জানা থাকে আমি অবশ্যই অফিস থেকে আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো চলুন এবার আমরা আমাদের মূল টপিকে ফিরে যাই। তো এরপর সরাসরি আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এবার কম্পিউটার স্ক্রিনে দেখুন আমার যে ইনফরমেশনটা প্রথমে ওপেন করা আছে সেটা হচ্ছে ইনফরমেশন শিট ফর এনুমারেশন ফর্ম। এর মধ্যেই কিন্তু লেখা আছে কোন বয়সের জন্য বা কত সাল থেকে কত সালের জন্মের জন্য কোন ডকুমেন্টস দিতে হবে। তো সেটা সম্পূর্ণ কিন্তু ইংলিশ ভার্সনে আছে। এই জিনিসটাই আমি আপনাদেরকে বাংলাতে বুঝিয়ে পরিষ্কার করে বলে দিচ্ছি। তাহলে দেখুন প্রথমেই যেটা বলছে, যদি আপনার জন্ম 1/7/1987 সালের আগে হয় তাহলে আপনার কি ডকুমেন্টস দেবে। তাহলে বলছে নিচে দেওয়া তালিকা থেকে নিজের জন্য যে কোনো নথি প্রদান করুন যা আপনার জন্ম তারিখ বা জন্মস্থান নির্ধারণ করবে।
যদি কারোর জন্ম 1987 সাল বা তার আগের হয়, আমি যদি 1987 সাল ধরি, তাহলে পারে কিন্তু তার ভোটার কার্ড থাকার কথা নয়। কারণ 18 বছর বয়স হতে হয় একটা ভোটার কার্ড করতে গেলে। 1987 সালে যদি কারোর জন্ম হয়, 2005 সালে গিয়ে তার 18 বছর পূর্ণ হবে। এবার 18 বছর হওয়ার সাথে সাথেই কি সবাই ভোটার কার্ড করে ফেলে? না কিন্তু। কারো 19-এও করে, কেউ 20-তেও করে। সেই ক্ষেত্রে কিন্তু আরো পিছিয়ে যাবে। 2005 সালটা 7 সাল হবে। বা যেহেতু 2002 সালের এসআইআর অনুযায়ী 2025 সালে এসআইআর হচ্ছে, তাহলে কারুর নাম যদি 2002 সালের এসআইআর এ থাকে ভোটার লিস্টে, তাহলে তার জন্ম হতে হবে 1984 সাল বা তারও আগে। কিন্তু এইখানে প্রথমটা যেটা বলছে 1/7/1987 সালের আগে ভারতে জন্মগ্রহণ করেছে। 1984 সাল থেকে 1987 সালের মধ্যে যদি কারুর জন্ম হয়ে থাকে, তাহলে এটা কিন্তু ধরে নিতে হবে যে 2002 সালের এসআইআর এ তার নাম থাকবে না। তাহলে 2002 সালের এসআইআর এ যদি নাম না থাকে, তাহলে সে ভোটার লিস্ট বের করতে পারবে না। ভোটার লিস্ট হচ্ছে সব থেকে বড় অস্ত্র এবং ডকুমেন্টস এর সব থেকে সহজ একটা কাগজ আর কি। তো 2002 সালের ভোটার লিস্ট থাকলে আর কোনো ডকুমেন্টস লাগছে না। কিন্তু যদি জন্ম 1987 আগে হয়, মানে 1984 থেকে 1987 মধ্যে হয়, সেই ক্ষেত্রে তো আপনার এসআইআর এর নাম না থাকাটাই স্বাভাবিক। তাহলে আপনার কি ডকুমেন্টস লাগবে? যেটা বলেছে নিচে দেওয়া তালিকা, সেই তালিকাটা নিয়ে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি যে কি কি ডকুমেন্টস লাগবে। প্রথম পয়েন্টটা বোঝা গেল তো? 1987 আর 1984। 1984 সাল থেকে 87 সালের মধ্যে জন্ম হলে 2002 এর এসআইআর এর নাম থাকবে না, এটাই স্বাভাবিক। 2 নম্বর পয়েন্ট যেটা বলছে 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে যদি জন্মগ্রহণ করে থাকে, সেই ক্ষেত্রে নিচে যে দেওয়া তালিকা আছে, তালিকাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো সেই তালিকার যে 12টা পয়েন্ট আছে, সেই পয়েন্ট আমি দেখাবো। সেই পয়েন্টের মধ্যে থেকে যে কোনো একটি আপনাকে দিতে হবে এবং পিতা অথবা মাতার মধ্যে যে কোনো একজনের জন্মের প্রমাণপত্র দিতে হবে। যদিও এসআইআর এর যেদিন ঘোষণা হলো, সেদিন কিন্তু নির্বাচন কমিশনার, জাতীয় নির্বাচন কমিশনার বলেছিলেন যে নিজের নাম থাকলেই হবে, পিতামাতার নাম দরকার নেই। তবে এটা কিন্তু এখনো অর্ডার আকারে পাবলিশড হয়নি। যেটা পাবলিশড হয়েছে সেখানে কিন্তু এখনো লেখাই আছে যে পিতা অথবা মাতার যে কোনো একজনের কাগজ কিন্তু দিতে হবে, যদি আপনার জন্ম 1987 থেকে 2004 সালের মধ্যে হয়। এরপর যেটা বলছে 2/12/2004 সালের পরে আপনি জন্মগ্রহণ করেছেন ভারতে, সেই ক্ষেত্রে আপনার কি ডকুমেন্টস লাগবে? নিচে দেওয়া তালিকা থেকে নিজের জন্য যে কোনো নথি প্রদান করুন। মানে ওই 12টা যে পয়েন্ট আছে, সেই পয়েন্টের মধ্যে যে কোনো একটি প্রদান করুন। বাবার জন্য নিচের তালিকা থেকে জন্ম তারিখ এবং জন্মস্থান নির্ধারণের জন্য যে কোনো নথি প্রদান করুন। মায়ের জন্য নিচের তালিকা থেকে জন্ম তারিখ অথবা জন্মস্থান নির্ধারণের জন্য যে কোনো নথি প্রদান করুন। আর যদি কোনো পিতা মাতা ভারতীয় না হন, মানে এই যে 2004 সাল 2/12/2004 সালের পরে যে আপনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং তার পিতা মাতা যদি ভারতীয় না হয়, তাহলে আপনার জন্মের সময় তার বৈধ পাসপোর্ট এবং ভিসার একটি কপি কিন্তু দিতে বলছে। এরপরে যেটা বলছে যে যদি আপনার জন্ম ভারতের বাইরে হয়, তাহলে আপনি কি করবেন? আপনি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন কিন্তু আপনি ভারতীয়, আমাদের ভারতবর্ষেই আপনি থাকেন, জন্মস্থানটা আপনার হয়তো ভারতবর্ষের বাইরে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে বিদেশে ভারতীয় মিশন কর্তৃক জারি করা জন্ম নিবন্ধনের প্রমাণ দিতে হবে। তারপরের পয়েন্ট আছে যে নিবন্ধন বা প্রাকৃতিককরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন, নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করতে হবে। এরপরেরটা আপনাকে ডিক্লারেশনে দিতে হবে যে আমি অন্য কোনো দেশের নাগরিকত্ব অর্জন করিনি, আমি ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করছি এবং আমার নাম অন্য কোনো বিধানসভা বা নির্বাচনী এলাকা বা সংশোধনীয় নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নেই। এরপর যে 4 নম্বর পয়েন্টটা আছে, বলছে আমি জানি যে এই আবেদনের সাথে সম্পর্কিত উপরিক্ত বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা এবং যা আমি জানি বা বিশ্বাস করি, মিথ্যা বা সত্য বলে বিশ্বাস করি না, তার জনপ্রতিনিধিত্ব আইন 1950 এর ধারা 31 এর অধীনে 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা
বা উভয় দণ্ডে দণ্ডনীয়। মানে যদি আপনি মিথ্যা প্রমাণিত হয় আপনি যে বিবৃতি বা স্টেটমেন্ট দিলেন, তাহলে পরে কিন্তু আপনার 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা দুটোই কিন্তু হতে পারে। এইবার দেখে নেব যে সেই 12টা পয়েন্ট কি। এতক্ষণ আমি যে পয়েন্টগুলো দেখালাম সেগুলো তো জন্ম দেখালাম, কত সাল থেকে কত সালের মধ্যে জন্ম হলে কি কি লাগবে। তো এইবার যে 12টা পয়েন্টের কথা বলছিলাম সেই 12টা পয়েন্ট দেখুন দেওয়া আছে। প্রথম পয়েন্ট কি আছে, যে কোনো কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীকে জারি করা যে কোনো পরিচয়পত্র বা পেনশন প্রদানের আদেশ বা পিপিও পেনশন পেমেন্ট অর্ডার যেটাকে আমরা বলি সেটা থাকলেও হবে। 2 নম্বরে কি আছে, সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিইউসি কর্তৃক 1/7/1987 সালের পূর্বে ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র বা নথিপত্র। 2 নম্বর পয়েন্টটা কিন্তু একটু বুঝে নেবেন। 1/7/1987 সালের আগে যে ডকুমেন্টস গুলো ওরা চেয়েছে, সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক, ডাকঘর, এলআইসি, পিইউসি। অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন যে ব্যাংকের বই বা এলআইসি কাগজ থাকলে কি হবে। উত্তরটা কিন্তু হবে হ্যাঁ হবে, কিন্তু সেটা 1987 সালের আগের, 1/7/1987 সালের আগের হতে হবে। 3 নম্বর আছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র, জন্ম শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট। 4 নম্বরে আছে পাসপোর্ট, পাসপোর্ট অনেকের কাছেই নেই, না থাকাটাই স্বাভাবিক। 5 নম্বর আছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র। আমি কয়েকটা ভিডিওতে দেখেছি যে বেশ কিছু মানুষ আছেন যারা কমেন্ট করেছিলেন যে এই মাধ্যমিকের সার্টিফিকেটটা কত সালে দিতে হবে বা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা কত সালে দিতে হবে। তো তাদের জন্য বলে দেবো, এরকম কিন্তু কোনো সাল এখানে মেনশন করা নেই। আপনি যে সালে পাস করেছেন সেই সালেরই সার্টিফিকেট দেখাবেন, কারণ সার্টিফিকেটে আপনার কিন্তু জন্ম তারিখটা দেওয়া থাকে। তবে এখানে কিন্তু কেউ অ্যাডমিট কার্ড বা প্রাইমারি স্কুল সার্টিফিকেট, 8 পাস সার্টিফিকেট এইসব দেবেন না, এইগুলো কিন্তু এখানে চাইনি। এখানে যেটা চেয়েছে আপনার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে জারি করা ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত শংসাপত্র। ম্যাট্রিকুলেশন মানে হচ্ছে মাধ্যমিক পাস সার্টিফিকেট, এছাড়াও আপনি উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দিতে পারেন, এমএ পাসের সার্টিফিকেট দিতে পারেন, যে কোনো সার্টিফিকেট আপনি দেখাতে পারবেন, কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট এইসব আপনি দিতে পারবেন না। এরপরে যেটা আছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র মানে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট যেটা দেন হচ্ছে সাব ডিভিশনাল অফিসার অথবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এনারা কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করেন। 7 নম্বরে আছে বন অধিকার শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, কারোর কাছে যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু হবে। 9 জাতীয় নাগরিক নিবন্ধন বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। 10 রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন। 11 সরকার কর্তৃক জারি করা যে কোনো জমি বা বাড়ি বরাদ্দ শংসাপত্র। আমি কিন্তু এখানে 11টা দিয়েছি, এর সাথেও কিন্তু যুক্ত হয়েছে আধার কার্ড, কিন্তু আধার কার্ড থাকলেই আপনার নাম যে এসআইআর এর ফাইনাল তালিকায় উঠে যাবে এমনটা কিন্তু নয়। বারবার করে কিন্তু বলা হচ্ছে আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র, আধার কার্ড না আপনার নাগরিকত্বের প্রমাণ করবে না আপনার জন্ম তারিখের প্রমাণ করবে। তাই আধার কার্ড থাকলে আপনি এসআইআর এর অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু আধার কার্ড থাকলেই আপনার নাম ফাইনাল তালিকায় কিন্তু উঠে যাবে না। তো যাই হোক, আশা করবো আমি আপনাদেরকে পুরো এসআইআর এর যে ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা বোঝাতে পেরেছি। প্রথমেও বলেছিলাম আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।